অ্যাভয়েড করা যেত, দুই ওয়েতে অ্যাভয়েড করা যেত। যদি মনে করে যে সংবিধান বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ওনারা অমান্য করবেন, তাহলে সেটাও আলাপ আলোচনার ভিত্তিতে অ্যাভয়েড করে করতে পারলে আরও অনেক বেশি পিসফুল হতো। না করে যেহেতু অ্যাবসলিউট মেজরিটি আছে, তারা সিদ্ধান্ত নিতেই পারেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই আদেশ তারা মানবেন না। কিন্তু এই যুক্তিকে আপনারা কিভাবে দেখছেন, যেটা আসলে সাংবিধানিক না, সংবিধানে সেই ক্লজটা যে নেই এবং সেখানে কিন্তু আন্তরিকতা তাদের কোনো ঘাটতি নেই। আমরা শুনলাম বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু উল্লেখ করেছেন যেটা সংবিধানের ক্লজটা অ্যাড করার পরেই হতে পারে। তো এই জায়গাটাকে আপনি আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? কি মিন করছেন উনি মিন করছেন যে এই ওত তারা নিতে পারেন, কিন্তু এইভাবে নয় ওইভাবে নিতে পারেন, এটাই তো মিন করছেন। যদি আপনার কথার বাস্তবতা মিল হয়ে থাকে ওইভাবে নিতে পারেন। একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে, কোন রাজনৈতিক দল, কোন মন্ত্রী, কোন বিরোধী দলের নেতা বলতে পারবে এটা বেআইন, মানব না বলতে পারবে? না, আমরা জুলাই সনদকে আর গণভোটের অধ্যাদেশকে এক করে না ফেলি। আমাকে উত্তরটা দিতে দেন। এটা তো আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটা সনদ না। কাকে আদেশ দিচ্ছে? তো আইন, বাংলাদেশের গেজেট। কাকে আদেশ? এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রেসিডেন্ট জারি করলো, কাকে করলো? কাকে আদেশ দিল? আইন তো সবার জন্য। আদেশ তো, এটা তো আইন আদেশ। আদেশটা কাকে দিল? আমি আপনাকে উত্তর দিচ্ছি, মানে এই সমস্ত প্রশ্নের উত্তর তো কোনো মিনিংলেস। আচ্ছা ঠিক আছে, একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে প্রেসিডেন্ট, এটা কাকে মানে? টু এভরিওয়ান, সকলের জন্য। সবাইকে মানতে বাধ্য। অফকোর্স। এখন আপনি যে বললেন এটা বেআইনি, আপনি বলছেন কি এই আইনটাই বেআইনি, সুতরাং এটা আমি মানবো না। একটা আইনকে বেআইনি বলতে পারে শুধুমাত্র কোর্ট। এমন যদি হতো যে তারা এটা না মেনে হাইকোর্টে গেলেন, হাইকোর্টে আইনটাকে চ্যালেঞ্জ করলেন, চেঞ্জ করে বললেন যে আইনটা অসাংবিধানিক, হাইকোর্ট বলে দিল এটা অসাংবিধানিক, তাহলে কোন একটা দল, কোন একটা ব্যক্তি, কোন একটা গোষ্ঠী সে বলবে যে ঠিক আছে এটা হাইকোর্ট ঘোষণা করে দিয়েছে বেআইনি, আমরা এটা মানতে বাধ্য নই, বাস ফিনিশ। আইন একটা আছে এক্সিস্টিং, আপনি বলছেন এটা বেআইনি, আপনি কে তাহলে? না, এই রিস্কটা তাহলে নিয়ে সামনে এগোনো আপনাদের কোনো দলের জন্য এটা যথার্থ হবে কিনা, যে জিনিসটি আসলে কোর্টে চ্যালেঞ্জ হইতে পারে ইন ফিউচার। হয়তো বিএনপি করে নাই, কিন্তু ভবিষ্যতে কেউ যদি করে, এই 13 নভেম্বরে যে সাংবিধানিক আদেশটা রাষ্ট্রপতি জারি করেছেন সেটা তো চ্যালেঞ্জ করলে ঝুঁকি সেটা আছে। আমি আব্দুল তুষার, না আগে আমাকে বলতে দেন, এই প্রশ্নের জবাব যদি চান তাহলে আপনার আমার কাছ থেকে নিতে হবে। 5th অ্যামেন্ডমেন্ট করেছিলেন ওনারা পার্লামেন্টে, মেজর জিয়া রহমান, অসাংবিধানিক হয়ে যায়নি? গেছে? আমি জানি না আপনারা জানেন কিনা এগুলো। 5th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 13th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 8th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে। তার মানে কি, যখন সংবিধানের বিধান ছিল তখন আপনি মানবেন না? না, এইটা বিধান থাকা সত্ত্বেও আপনারা মানছেন না, এইটাকেই আমরা বলছি যে এটা মেজরিটির জন্য করা ঠিক হয় নাই। আলাপ আলোচনা করে যদি সিদ্ধান্ত নিতেন যে ঠিক আছে এই আইনের কার্যকারিতাটা আমরা আপাতত বন্ধ রাখবো, তাহলে সকলের জন্য বন্ধ হবে। নির্বাচনের আগে যখন এটা অধ্যাদেশ জারি হলো তখন সেই আলোচনাটা আমাকে 10 সেকেন্ড বলতেন অ্যাজ এ আপনার প্লিডার, অ্যাজ এ অ্যাডভোকেট শিশির মনির একটা ভ্যানিটি দেখালো যে এই কথাগুলো ফালতু, তাই না? অপ্রাসঙ্গিক যা দেখা অপ্রাসঙ্গিক, এটা ভ্যানিটি দেখালো, এটা অহমিকা দেখালো, দেখা আমার কাছে, আমার জনগণ যারা আইন বোঝে, আইন তাদের কাছে আমার প্রশ্ন যে পূর্ববর্তী কোনো আদেশ, পূর্ববর্তী ইভেন পার্লামেন্টের কোনো নিয়ম পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না, এইটা আমার প্রশ্ন। আপনি পূর্ববর্তী একটা আদেশ জারি করেছেন, কনস্টিটিউশন অর্ডার, এই অর্ডারটা ওই পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না? ওর থেকেও যারা বড় বড় আইনজ্ঞ আছেন, আইন সংবিধান, তাদের কাছে আমার প্রশ্ন। আমি যারা শুনছেন, আপনি তো তুমি তো আগেই ভ্যানিটি দেখাইলে, আমি উত্তর দিব আপনাকে। প্রথমে একটা উত্তর দেওয়ার সুযোগ দিয়ে গরিমা দেখাইলে যে এখন তার উত্তর তো আমি আর নিব না, কারণ অহমিকা দেখাইছো, একটা দেখাই ফেলাইছো। এখন তুমি যা বলবো সব অহমিকার শুনে বলবা। আমি জনগণের যারা কনস্টিটিউশন সংবিধান বিশেষজ্ঞ তাদের কাছে আমার প্রশ্ন যে আমার পার্লামেন্টারি সার্বভৌম হয় কি, মানতে বাধ্য কিনা? ঠিক আছে, আপনার মানতে আমার মানলে মানলাম, কিন্তু আমি মানতে বাধ্য কিনা এবং আমি সার্বভৌম যেখানে বলছি সেখানে আপনি আগে একটা কনস্টিটিউশন অর্ডার দিয়ে দেবেন, এটা আমি মানবো না? পার্লামেন্টের এই সার্বভৌম ক্ষমতার কথা আমরা জানি, সেই জায়গা থেকে আব্দুল নূর তুষার, আমি আপনার মন্তব্য শুনতে চাই। এটা আসলে জটিলতাটা কেন সৃষ্টি হলো বলে আপনার মনে হয় এবং জট খুলবে কিভাবে? জটিলতাটা তৈরি করেছে ঐকমত্য কমিশন, যেটাকে আপনি ইউনুস রিয়াজ কমিশন বলতে পারেন। ইউনুস রিয়াজ কমিশন যেটি করেছে, নিবন্ধিত সব দলকে ডাকে নাই,
ফলে এই কমিশনটি আসলে অর্ধেক কমিশন, পুরো কমিশন না। নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে ডাকা উচিত ছিল, তারা ডাকেন নাই। তারা তাদের মনের ইচ্ছা মতো জুলাইয়ের পক্ষে জুলাইয়ের বিপক্ষে আগেই ভাগ করেছেন। কে জুলাইয়ের পক্ষে কে জুলাইয়ের বিপক্ষে, এটা তারা কিসের ভিত্তিতে ভাগ করেছিলেন এটার কোনো ডেফিনেশন দিয়েছেন? ওনারা দেন নাই। তারপর তারা যেটা করেছেন, সেখানে যাওয়ার পরে তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন এবং এইখানে যারা আছেন তারা অনেকে সেখানে উপস্থিত ছিলেন, হয়তো হেলাল ভাই ছিলেন না আমার ধারণা, কিন্তু শিশুমণিকে আমি দেখেছি। তখন মনিটর করেছেন। হ্যাঁ, শিশুমণিকে আমি দেখেছি observe এবং করেছেন। শিশুমণির আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, অত যৌক্তিক কথা বলেন, যুক্তি তাকে শিখতে হয়েছে উকিল। তো সেইখানে শিশুমণি একদিন দাঁড়িয়ে বলেছিলেন যে এই সরকার অমুক অমুক কারণে কিন্তু আসলে অবৈধ, আমার মনে আছে। তিনি ব্যাখ্যা করেছিলেন কেন এই ইউনূস সরকার আসলে ঠিক বৈধতা নাই। তাহলে ওই যুক্তিগুলো তো ঠিক ছিল। তাহলে মোটামুটি সাংবিধানিকভাবে অবৈধ, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে তৈরি হওয়া একটা সরকার। এবং আমার মনে আছে শিশুমণি সম্ভবত সেখানে বলেছিলেন যে রেফারেন্স যে দিয়েছে সেই বিচারকদের সিগনেচার কোথায়, এরকম একটা প্রশ্ন মনে আপনি করেছিলেন, বা ওই কাগজটা কোথায়। আমি অবৈধ বলি নাই, আমি বলছি যে 106 এর উপর বৈধতা না, 106 এর উপর জনগণের পাওয়ার। উনি বলেছে জনগণের পাওয়ার, কিন্তু জনগণের পাওয়ার কোথা থেকে আসছে? জনগণের পাওয়ার জনগণের একটা পক্ষ থেকে এসেছে, পুরো জনগণ তো ওখানে আসে নাই। যদি আসতোই তাহলে আবার গণভোট লাগে কেন? জনগণের পাওয়ার পেয়ে গেছে, সবকিছু করে ফেলতো না, সেটা আবার পারছে না করতে। তখন তারা কি করলেন? তারা একটা বাস্তবায়ন আদেশ দিয়েছেন। সেই বাস্তবায়ন আদেশ যে দিয়েছেন প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু ওই প্রেসিডেন্ট ওই আদেশের মধ্যে সংবিধানের নাম উল্লেখ করেছেন। এখানে আছে আদেশটার মধ্যে, সেখানে আছে যে এই কোন নির্বাচন কমিশন করবে। তাহলে নির্বাচন কমিশন করবে যে নির্বাচন কমিশন সংবিধানের অধীনেই তৈরি হয়েছে। তাহলে উনি নিজেও ওই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, যে সংবিধানটা আছে। সেই সংবিধানের প্রেসিডেন্ট এইভাবে সংবিধান সংস্কারের আদেশ দিতে পারে না। উনি কোনো কিছু তৈরি করতে পারে না যেটা সংবিধান সংস্কারের লক্ষ্যে তৈরি হবে। এটা করতে গেলে তাকে একটা নির্বাচিত সংসদের মাধ্যমে অনুরোধ পেতে হবে। অনুরোধ যারা করেছেন তারা আবার ওই শিশুমণির ওই বক্তব্য অনুযায়ী যে 106 রেফারেন্সে তারা ক্ষমতা নিয়েছেন, কিন্তু আসলে এটা 106 রেফারেন্সে নেওয়া যায় না। কিন্তু নিয়েছেন তো তারা 106 রেফারেন্সে। তারা কেউ কিন্তু কাগজে কলমে কোথাও লেখেন না আমরা জনগণের রায় বা জনগণ থেকে নির্বাচিত, কোথাও কোনো কাগজে নাই। ঠিক? আচ্ছা, তাহলে দেখেন ওনারা শুরুতেই নিজেদের মধ্যে একটা গোঁজামিল তৈরি করে রেখেছিলেন, যেটা শিশুমণির ওই আলোচনার মধ্যে উল্লেখ করেছিলেন যে 106 এটা হয় না, বলতে হবে এটা জনগণের। তো জনগণ যদি ঠিকই করে থাকে, তো জনগণ তো ওনাদেরকে থাকতে দিয়েছিল মেয়াদ ছাড়া। তাহলে গণভোটের দরকার কেন হলো? শোনেন, গণভোট কেন দরকার হলো এটা ওনারা ব্যাখ্যা করবেন। গণভোট কেন লিখেছে, আমার কাছে তো মনে হয় গণভোটের দরকার ছিল না। আমি সাধারণ বুদ্ধিতে যা বুঝি, কমন সেন্স। তাহলে ওনারা কি করলেন? ওনারা বলছেন যে 106 রেফারেন্সে এটা বৈধ ছিল না এই সরকার, কিন্তু সেই বৈধতা আবার সরকার দাবি করেছিল আমরা 106 বৈধ। তারপরে সেই বৈধ সরকার প্রেসিডেন্টকে বলেছেন এই আদেশ জারি করতে। এমন একটা গণপরিষদ সংস্কার পরিষদ আর কি না, গণপরিষদ না, সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ তৈরি করার জন্য গণভোটের বিধান সহ একটা আদেশ জারি করেছেন, যেটা হচ্ছে সেই আদেশ যেটার কথা আপনি বলছেন। সনদের আদেশের পার্থক্য, সনদের আদেশ যে আলাদা জিনিস, এইটা এই আদেশটার মধ্যেই আছে। কারণ সনদের কিছু কিছু আইন কানুন যেগুলো গণভোটে যাবে সেগুলো আবার এটার সঙ্গে তফসিল 1 তফসিল 2 করে এটা যুক্ত করা হয়েছে। এখন দেখেন প্রেসিডেন্ট বলছেন যে সংবিধান সংস্কার করা হবে, তার মানে একটা সংবিধান আছে, তাহলে সেই সংবিধানের যেসব ধারা আছে সেগুলো প্রযোজ্য আছে। কিন্তু আদেশের মধ্যে আবার আছে এত 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 ধারা আছে, 8, 9, 10, 11, 12, 15 অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফল সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হইবে। উক্তরূপ গেজেট প্রকাশের তারিখে ইহার 1, 2, 3, 4, 5, 6, 7, 13, 16 অনুচ্ছেদ কার্যকর হইবে। প্রেসিডেন্ট শুধু বলেই দিচ্ছেন না, কবে কবে কার্যকর হবে এটা ডেট পর্যন্ত বলে দিচ্ছেন। তারপরে আবার এটাও বলেছেন যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে, এইটা হচ্ছে ওই যে শিশিরমণির সাহেবের ওই যুক্তি, এই যে জনগণের সার্বভৌম অভিপ্রায় ভোট ছাড়া কেমনে করে হয়? এই সরকার তো বলে নাই তারা বিপ্লবী সরকার, এই সরকার তো বলে নাই যে আমরা এই সংবিধানকে তুলে দিয়েছি। এই সরকার সরকার হওয়ার সময় যে সংবিধানের রেফারেন্স নিয়েছে, নিয়ে এসে কি বলে জানেন, ক্ষমতার বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। নিয়ে এসে কি বলেছে জানেন, বলে যে না এখন আমরা অভিপ্রায়, তো অভিপ্রায় দিয়ে বসে যাইতেন, কোর্টে গেছিলেন কেন? এবং প্রেসিডেন্ট যে সংবিধানের অধীন আদেশটা দেওয়ার আগে কিন্তু আমরা ডিটেইলে দলগুলোর সাথে আলোচনা করতে দেখিনি, এবং দেখিনি যে সেটা নিয়ে অন্তত বিএনপির পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে যেটা আমাদের সাথে আলোচনা না করে দেওয়া হয়েছিল। একটা জাস্ট আপনাকে এই নোটটা জানিয়ে আপনি শুনেন, আমি তো এটা পার্ট ছিলাম 4 দিন। প্রথম চার্টার ঠিক হয়ে গেল যে কি কি সংস্কার হবে, কিছু দ্বিমত আছে, কিছু দ্বিমত নাই, ঐকমত আছে, ঠিক হয়ে গেল। পরবর্তী প্রশ্ন আসলো যে এই চার্টারটা রিয়েলিটিতে আসবে কি করে। তখন একটা ঐকমত্য কমিশন মুলতবি হয়ে গেল। মুলতবি হয়ে বললো যে আমরা কি কি মেকানিজম এটা হতে পারে এই ব্যাপারে আমরা পরবর্তী মিটিংয়ে এজেন্ডা আকারে উপস্থাপন করব। 3 দিনের বিরতি হলো।
তারপরে মিটিং ডাকা হলো, মিটিংয়ে 5টা অপশন দেওয়া হলো। 5টা অপশন, একটা বললো যে একটা রেফারেন্ডাম হতে পারে, একটা বললো যে আগামীর সংসদে হতে পারে, একটা বললো যে আমরা একটা বাস্তবায়ন আদেশ জারি করতে পারি, এটা হতে পারে, আরেকটা বললেন যে এটা উচ্চকক্ষ নিম্নকক্ষ যখন আসবে তখন নিম্নকক্ষে অ্যাপ্রুভাল হবে, নিম্নকক্ষে পাস হবে, উচ্চকক্ষে অ্যাপ্রুভাল হয়ে হবে, এবং যে 84টা সংস্কারকে একসাথে করা হলো তখন সেই অপশনটাকে আমাদেরকে টিক মার্ক দিতে বললো। উপরে দেখবেন আপনি ফর্মটা পাই এখনো আছে, টিক মার্ক, হ্যাঁ না আছে। ওই প্রশ্নে এসে দাঁড়ালো যে তাহলে আমরা কোন রাস্তা অবলম্বন করব, কোনটা অধিকতর টেকসই রাস্তা হবে। রেভলিউশন তো হয়ে গেছে, এক সরকার তো পালিয়ে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট তো আছে, ইন্টারিম গভর্নমেন্ট তো এখানে কনস্টিটিউশনের কোনো বিধান মেনে নাই, কোনো কনস্টিটিউশন ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্টই নাই। ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্ট না থেকে ছিল কি কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট ছিল, ওইটাও তো আমরা বাদ করে দিছি। কিন্তু আবার একটা সরকার ইফেক্টিভ দেশ চালাচ্ছে, 8 তারিখে গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টার শপথও কিন্তু ছিল না সংবিধানে, আপনারা ভালো করে খুঁজে দেখবেন। প্রধান উপদেষ্টার শপথ বলতে কোনো শপথ সংবিধানের পিছনে ছিল না, কিন্তু ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়েই শপথটা নেওয়া হয়েছে। এজিউম করে এই যে সরকারটা ফাংশন করছে তার 3টা ম্যান্ডেটের কথা বলা হলো। এটা হলো তারা সংস্কার করবে, বিচার করবে আর নির্বাচন করবে। আমরা একটু সংক্ষেপ করতে চাই কয়েকটা এটা বিষয়। সংক্ষেপে আনসার নাই তো এখানে, আমরা পিছনে খুব আমি এখন এসে একদমই সংক্ষেপে জানতে চেয়েছিলাম যে মানে যদি এখন এসে যে জায়গাটা আমরা সংবিধানের আলোচনা- বিষয়টা মাথায় রাখি তাহলে আমরা প্রপারলি সেই প্রসেসটা কেন যে follow যে ইস্যুটা আমরা করার এখন আলোচনা ব্যাপারটা- করছি, এখন যে কথাটা বলছেন, এই দেশে কি 2-3 বার মার্শাল ল জারি হয় নাই? এই না, দেশে এখন তো মার্শাল মার্শাল ল এক্সপেরিয়েন্স জারি- দেখিনি আমরা। এখন মার্শাল ল জারির দেখে সাথে এসে তো এটা তুলনা আমাকে এখন উত্তর হয় না। দিতে দিচ্ছেন না তো। শেষ করে এখন এসে যে প্রবলেমটা দাঁড়িয়েছে, আমরা বেমালুম এই এক্সারসাইজটাকে ভুলে গেছি, ভুলে গিয়ে মনে হচ্ছে যে আমরা অল ওভার এগিয়ে আবার নতুন করে স্টার্ট করব। এই যে এক্সারসাইজটা এখানে হয়েছে, এই এক্সারসাইজটা মেনে অগ্রসর হলে কি অসুবিধা হতো? এই যে বছর ভবিষ্যতে যদি কেউ চ্যালেঞ্জ করতো, তো ভবিষ্যতে তো আপনি সবই চ্যালেঞ্জ হবে না? না আপনার সেই ফাঁক রাখলে তো চ্যালেঞ্জ করবে। কোথায় চ্যালেঞ্জ? এটা কি চ্যালেঞ্জ হবে এখানে? আচ্ছা, এই জন্য ঠিক তো আছে, তাহলে সংবিধান এই সংস্কার প্রশ্নটার সভা, উত্তর আমার মনে হয় আজিজুল বাড়ি হেলাল সংবিধান আপনার কাছে সংস্কার শুনতে সভা চাই। আলোচনাটা শেষ করে বেসিক যদি যে স্ট্রাকচার, এই টপিকে আমরা একটু শুনেন আমার অন্যান্য- কথাটা শুনেন। এই 47টার মধ্যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ অফ দ্য কনস্টিটিউশন আছে। তখন প্রশ্ন আসলো যে অতীতের যে সমস্ত সাংবিধানিক অ্যামেন্ডমেন্টগুলো বাতিল ঘোষণা হয়েছে, এগুলো সব বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে কন্ট্রাডিক্টরি। তাই বললো যে তাইলে আমরা সংবিধান সংস্কার সভায় সেগুলোকে আলোচনা করব, যেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা ভায়োলেট না, কিন্তু কথা হচ্ছে যে সেই সংবিধান সংস্কার সভায় বলি আমরা যাই বলি না কেন, আলোচনার তো স্কোপ বন্ধ হয়ে যাচ্ছে না। আর সংবিধানের সংস্কার তো আসলে সভা না করেও পসিবল। বেসিক অ্যামেন্ডমেন্ট তো সংবিধানের Possible মধ্যে না, তাহলে আপনাকে- এর আগেও হয়েছে তো। তাইলে আপনাকে জুরিসপ্রুডেন্সটা জানতে হবে, সংবিধান সংস্কার সভা কাকে বলে না, আর সেটা নরমাল পার্লামেন্ট কিছু কাকে বলে। কিছু জানি, এই কিছু অংশটা জানি, তো আপনারা জানেন না। শিশিরমণি কিছু জানি। আচ্ছা, আজিজুল বাড়ি হেলাল শেষ করতে অ্যাডভোকেট চাই। শিশিরমণির একটা রাজনীতি করেছি, আমরা রাজপথে ছিলাম। আমার বক্তব্য আর মেডিটেশন করতে হবে, ওর আগে মেডিটেশন করতে হবে, কেন উত্তেজিত হয়ে যাচ্ছে। উত্তেজিত হয়ে গেলে তো আলোচনা হবে না, হবে না, নিজেকে কন্ট্রোল করতে হবে আগে। না, ওই কন্ট্রোল আমার যথেষ্ট আছে। আমি দেখেন আপনার সঙ্গে হাসি মানুষ হাসি কিন্তু কথাবার্তা শুনছে না, শুনবে, অবশ্যই শুনবে। তাই না? আমি তো অবাক হচ্ছি জায়গা- যে আপনারা ঘুরে ঘুরে আবার জিরোতেই যাচ্ছেন। তাই না, আমরা 3 জন ভুল বা 2 জন ভুল, আপনি একাই সঠিক, এটাই তো আত্মগরিমা, না, এটাই তো এটা- ভালো না। ওটা সঠিক এখন না। কথা হলো যে আমরা সংবিধান জিরোতে যাচ্ছেন কেন? সংস্কার পরিষদ নামে কোনো জিনিস সংবিধানে আছে কি নেই। যদি আছে থাকে তাহলে জনগণ শুনছে, আইন অগ্রসর। সংবিধান সংস্কার পরিষদ নামে এক্সিস্টিং সংবিধানে কোনো কিছু নেই। আর এই যে তর্ক বিতর্কটা, এটা প্রকৃষ্ট স্থান হলো সংসদ, যেটা আমরা রক্ত দিয়ে সংগ্রাম দিয়ে আন্দোলন করে আমরা তৈরি করেছি। সেইখানে আলোচনা করলে ভালো হয়। এইটা হলো আমার বক্তব্য। ওকে, আমরা একটু অন্য বিষয়ে আলাপ করতে চাই। আমরা সরকারের চ্যালেঞ্জ 3টি বিষয়ে আপনারা অগ্রাধিকার দিয়েছেন, সেই বিষয়ে শুনবো। এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণ পেছনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়গুলোও শুনবো। কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং একটা নিউজ, সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাট একটা নিউজ প্রকাশ করেছে, নির্বাচনের বিস্ময়কর উত্থান ঘটলেও হাইপ অনুযায়ী কেন ফল পায়নি জামাত, সেটা নিয়ে একটা বিশ্লেষণ করেছে। আমি এই ব্যাপারে আপনাদের সাথে প্রথম, আপনারা দুজনেই নির্বাচন করে এসেছেন, তারপর যেহেতু প্রোগ্রাম করছি, আমি একটু শুনতে চাই যে নির্বাচনে বিস্ময়কর উত্থান ঘটলেও হাইপ অনুযায়ী কেন ফল পায়নি জামাত। অর্থাৎ হাইপটা যে ছিল, আমরা এমনকি জামাতের অনেককে তো বলতে শুনেছি আমরা সরকার গঠন করছি। আপনার বিশ্লেষণ কি বলে? আমি একটু আজিজুল বাড়ি হেলাল আপনার কাছে শুনতে চাই প্রথমে। দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে পেরেছি, অ্যাকসেপ্টেবল টু অল। যে ডক্টর ইউনূস বলেছে ঐতিহাসিক নির্বাচন, আমরা সেই নির্বাচনটা করতে পেরেছি। এটা আমাদের একটা জাতি হিসাবে একটা গর্ব যে আমরা একটা বহু রক্তের বিনিময়ে একটা ভালো নির্বাচন করতে পেরেছি, সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। ইভেন নির্বাচনের সময় যত ভায়োলেন্স হবে, নির্বাচন পরবর্তী ভায়োলেন্স, কত কিছু আপনার অনুমান করা হয়েছিল, সব কিছুকে আপনার দূরে ঠেলে রেখে আমরা একটা সুন্দর স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন করেছি। এটা হলো প্রথম অর্জন। দ্বিতীয়, যে জামাতের যে ভাইবটা তুলছিল,
এইটা মনে করেন প্রথম বক্তব্য হলো যে আপনার আপনার তাদের একটা অনলাইন অর্থাৎ পিআর যে টিম ছিল তাদের, অনলাইনে তারা খুব অ্যাক্টিভ ছিল। অনলাইনে কারণ অনলাইনের এরিয়া এখন অনেক বড়, অ্যাকচুয়াল জগতে ভার্চুয়াল জগতের এরিয়া কিন্তু অনেক বড়। এই ভার্চুয়াল জগতে তারা একটা ভাইব তুলতে পেরেছে যে জামাত ইজ উইনিং অ্যান্ড গোয়িং টু দ্য পাওয়ার, এরকম একটা ভাইব তারা তুলতে পেরেছে। তাদের ওই যে বট বাহিনী বলে, বা আমি বট বাহিনী বলছি না, যাই বলুন, তো খারাপ কোনো শব্দ না, তুলেছিল। কিন্তু জনগণ তো এই জিনিসটা বিশ্বাস করেনি, কারণ জনগণ তাদের এখন আমি এই সংসদে না যেয়ে এখন শিশির মন্দিরের সাথে তর্ক করতে যাচ্ছি না, জনগণ বিশ্বাস কোনো কারণ নেই, কারণ 86-এও জনগণ তাদের বিশ্বাস করেনি, আর 71-এর কথা নাই বললাম। যতই ভাইব তোলেন আপনি, আপনাদের বিশ্বাসযোগ্যতা আমি একটা কিন্তু আমি তো মনে করি যে আসলে জামাত ইসলাম যথেষ্টই ভালো করেছে। আমি তো বলছি যে তারা অবশ্যই ভালো করেছে। এইখানে মনে করেন যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে না, ওদের তো সবাই পালাই যায়নি, এই ভোটের থেকে সবাই ভাগ নিয়েছে। ভাগ নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো আনফেয়ার মিনস করেন, যেমন আমি শাহরিয়ার ভাইকে, অ্যাডভোকেট শাহরিয়ার ভাইকে সাথে টকশো করার আমার খুব ইচ্ছা, যে তিনি এত নীতি কথা বলে, একটা গরিব মানুষের, একটা খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের সেন্টিমেন্টকে টাকা দিয়ে কেনার মতো পাপ, এটা একটা পাপ, এটা গ্রেট সিন। এটা মনে করেন যে শিরকের পরে কি কুফর, তাই না? এই টাইপের একটা পাপ, মানে এই পাপ ক্ষমার অযোগ্য পাপ, নৈতিকভাবেও পাপ, ধর্মীয় দৃষ্টি থেকেও পাপ। এইভাবে কিন্তু আপনার ভোটটা বাড়ছে। তারপরে আবার মনে করেন আমি এখন এই বিভিন্ন বয়ান তো আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের মহান ধর্মকে, এই মহান ধর্মটার শিশিরও যেমন অনুসারী, আমি অনুসারী, তুষার অনুসারী, আবার কেউ মুক্তিযুদ্ধে একক করে দিতে চান, এটাও আমাদের ধর্মপ্রাণ মানুষ হয়তো কেউ মেনেছে, কেউ মানেনি। এই জন্য তাদের যে ভোটটা, আমি ভোটটাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে শাহরিয়ার ইকবাল কবির ভাই যেটা করেছে, এটা কোনোভাবে সমর্থন, শিশিরও এটা সমর্থন। কিন্তু আমরা তো এছাড়াও আরো অনেক বক্তৃতা শুনেছিলাম। আমি সবকিছু বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ঐক্য, আমাদের নেতাও বলেছে ঐক্য, আমরা এই ঐক্যটা চাচ্ছি, কারণ এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছ থেকেই শুনতে চাই, আমরা তো দেখলাম যে জামাত ইসলামের সংখ্যালঘু ভোটের জন্য সংখ্যালঘু একজন প্রার্থী দেয়া হলো, নারীদের ভোটের জন্য অনেক নারীকে রাস্তায় নামতে দেখেছি আমরা, মানে আমরা অন্তত হ্যাঁ এই মেসেজটা এসছে যে জামাত ইসলামের নারী কর্মী আছে। মুক্তিযুদ্ধের সময়ে জামাতের যে ভূমিকা ছিল, সেই অপবাদ, সেই কালিমা ঢেকে দেওয়ার জন্য আমরা দেখলাম কর্নেল অলি আহমেদ এবং মেজর আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধাদের নেওয়া হয়েছে। কিন্তু বিশ্লেষণ বা অনেকেই বলছে যে এগুলো কোনোটাই কাজে দেয়নি। কেন দেয়নি বলে আপনার মনে হয়? দেখুন,